আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে পুরো আয়োজনে আছি মুজাহিদ শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে রোববার বেলা 11টায় গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। এছাড়াও ঢাকার বাইরের শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর পদযাত্রা করে স্মারকলিপি দেবেন বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। কোটা ইস্যুতে ঘরে ঘরে প্রচারণা চালানো হবে বলে জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মহল বিএনপির মতো আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে বলেও মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি। তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ না হলে নির্বাহী বিভাগের আপাতত কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিংয়ে আরও বলেন, দেশবিরোধী শক্তি আন্দোলনকারীদের আবেগকে ব্যবহার করে ফায়দা নেবার চেষ্টা করছে। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। এদিকে কোটা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের কিছু বলার থাকলে আদালতে গিয়েই বলা উচিত। রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। ময়মনসিংহ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করে তিনি কথা বলেন। এবং ছাত্রদেরকেও বলেছেন তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছেন। কাজেই আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, তাদের এই আন্দোলন থামানো উচিত, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই পেনশন নিয়ে তাদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। জানান 2024 নয়, শিক্ষকরা 2025 সাল থেকে পেনশন স্কিমে যুক্ত হবেন। শিক্ষকদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করে দ্রুতই সমাধান করা হবে বলে জানান তিনি। বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন ওবায়দুল কাদের। তবে শিক্ষক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল ভুইয়া সহ 13 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের
সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। কোটা সংস্কার আন্দোলনের দাবি দেওয়া না মেনে সরকার বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। ঢাকায় জলাবদ্ধতা নিরসনের সক্ষমতার চেয়ে দ্বিগুণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বৃষ্টির পানি ধারণ করার মতো রাজধানীতে জলাধার নেই। নগর ভবনে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও জলাবদ্ধতা সৃষ্টি নিয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পলিথিনের বর্জ্য। এছাড়া নগরের অন্যান্য সেবা সংস্থার পাইপলাইন পানি নিষ্কাশনের ড্রেনের মধ্যে থাকায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণের 161টি জলাবদ্ধতা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে 109টি এলাকার সমস্যা সমাধান করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে, ফলে সেটিও কিন্তু আমাদের জন্য পানি নিষ্কাশনের জন্য একটি প্রতিবন্ধকতা হিসেবে কিন্তু কাজ করে। অর্থাৎ আমার শিরার ভিতর দিয়ে যদি আরেকটি শিরা আপনি ঢুকিয়ে দেন, তাহলে কোন শিরাটি সঠিকভাবে কাজ করবে সেটি বুঝতে পারছেন। আমরা আরও 4টি খালকে টার্গেট করেছি, বড় খাল যেগুলোকে আমরা পানিগুলো থ্রো করতে পারলে সেগুলো পার্শ্ববর্তী নদীগুলোতে চলে যাবে। যারা অবৈধভাবে সেগুলো দখল করছে, যেগুলোকে আমি বলবো যে অনেকটা সংকুচিত হতে হতে অনেকটা ভেইনের মতো নিয়ে এসেছে। সুতরাং এগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য মেয়র মহোদয় কঠোর প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে শুক্রবারের ভারী বৃষ্টিতে এখনও তলিয়ে আছে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। প্রধান সড়কগুলোর পানি নামলেও অলিতে গলিতে রয়েছে জলাবদ্ধতা। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। শনিবার সকালে দেখা যায় বুয়েটের টিচার্স স্টাফ কোয়ার্টার সহ একাধিক ছাত্রাবাস পানির নিচে তলিয়ে রয়েছে, যেখানে গৃহবন্দী হয়ে থাকতে দেখা যায় অনেক বাসিন্দাদের। ফ্ল্যাটের ভিতরে থাকা পানি অপসারণের জন্য সবাইকে মোটর ব্যবহার করতে দেখা যায়। বাসিন্দারা জানান, প্রতিবছর 2-1 বার তাদের এমন জলাবদ্ধতার মধ্যে পড়তে হয়, যার কারণে ঘরের আসবাবপত্র সহ ক্ষতি হয় জরুরি জিনিসের। ওভারফ্লো হওয়ার আগে দিয়ে নিচ দিয়া পানি এসে ভরাট হয়ে যায়। আমাদের সবচেয়ে বড় যেই ক্ষতি হয় সেটা হলো হাজার হাজার টাকার ফার্নিচার, এগুলা কোথাও সরানোর কোনো ব্যবস্থা থাকে না, এগুলা নষ্ট হয়ে যায়। পানি বাড়তেই আছে, পানি বাইরে থেকে আসতেছে, ওই উপর দিয়ে পানি চলে আসে, ময়লা টয়লা বাসা। এটা প্রতিনিয়তই হচ্ছে আজ 3-4 বছর থেকে। অল্প পানি হলেই এই অবস্থাটা ফুটে ওঠে সবসময়। প্রতিনিয়ত পানি থাকে, এটা তো একটা দুর্ভোগ আছে। আর রাস্তা পারাপারের জন্য রিক্সা ভাড়াও বেশি চাই। রংপুর বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল। চিকিৎসক ও সরঞ্জাম সংকটে তৃণমূলের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর যেন রুগ্ন দশা। এসব হাসপাতালের সেবার মান দেখতে বিভাগের 4 জেলার অন্তত 10টি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সফরের প্রথম দিনে দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সূচি অনুযায়ী দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের বেশ কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে তার। বিভাগের 8 জেলার 53টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে
অর্ধেক চিকিৎসক দিয়ে। এছাড়া অনেকগুলো হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া রয়েছে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির অভাব। এসব বিষয়ে মন্ত্রীকে জানিয়ে দ্রুত সমাধানের আশা করছেন স্থানীয়রা। চলতি সপ্তাহে এইচএসসি পরীক্ষার সঙ্গে উল্টো রথযাত্রা ও আশুরা থাকায় নতুন করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। যানজট বিবেচনায় পরীক্ষার্থী ও সাধারণ নগরবাসীকে হাতে সময় নিয়ে বের হবার অনুরোধ জানিয়েছে পুলিশ। রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে করা ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, এ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সাথে সময় নিয়ে বের হতে হবে। 15 তারিখ সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা রয়েছে, একই সাথে 17 তারিখ আশুরা উপলক্ষে মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি। আকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই 8টি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায়। এ সপ্তাহে 3টি পরীক্ষা আছে, কাল একটি, 14 তারিখে, 16 তারিখে একটি, আর 17 তারিখে আরেকটি। এটি তো আছেই। তার পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস, সেটিও একটি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের সড়কে গমনাগমন বৃদ্ধি পায়। রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দিরের প্রায় 30% সম্পত্তি দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় জেলা প্রশাসন জানায়, দখলমুক্ত সম্পত্তি আনুষ্ঠানিকভাবে কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা প্রায় 30% জায়গা আমরা পাবো। 33% একটা ডিজিটাল সার্ভেয়ারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানু মেপে আমাদেরকে পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে সেটা বুঝিয়ে দেবে। মূল প্রতিবাদ্য বিষয় হলো আমাদের সরকারি একটা দেবোত্তর সম্পত্তিটা অবৈধ দখলমুক্ত করা। আগে জেলা প্রশাসকের কাস্টডিতে নেওয়া হচ্ছে, পরবর্তীতে এটা জেলা প্রশাসক স্যার সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে এটা কিভাবে পরবর্তীতে হস্তান্তর করা হবে। সন্তানদের ছোটবেলা থেকেই খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার মাধ্যমে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মতোই উন্নয়নের মাধ্যমে দেশও এগিয়ে যাচ্ছে। শনিবার আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, সারা দেশে মাঠ তৈরি করে দেওয়া হয়েছে। শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে হবে। খেলাধুলার মাধ্যমেই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল প্রধানমন্ত্রীকে সম্মান জানান। বিজয়ী ইসলামী ব্যাংক ফুটবল দলকে 30 লক্ষ টাকা পুরস্কার, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেজন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা আমি মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। প্রতিবেশী দেশ ভারত সহ বাংলাদেশের 18 জেলায় অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার সকালে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু সিন্ডিকেট যেন নিত্যপণ্যের দাম না বাড়াতে পারে সে ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের সংস্থাগুলো সচেষ্ট রয়েছে। তিনি জানান, আলু ও পেঁয়াজ আমদানির জন্য আইপিও উন্মুক্ত করে দেয়া হয়েছে। যে কোনো আমদানিকারক এখন থেকে এই দুটি পণ্য আমদানি করতে পারবেন। কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না। তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা জানেন যে 6 মাস ধরে কখনোই কোনো ব্যবসায়ীকে এটাকে কি বলে মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ আমরা দেইও নাই, আগামীতেও দিবও না। দেশে ব্যাংকের ঘনত্ব বাড়লেও এ খাতের মানোন্নয়ন হয়নি, বরং ঋণ খেলাপ সহ নানা অব্যবস্থাপনায় দেশের অর্থনীতিকে চাপে ফেলছে আর্থিক খাত। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় বক্তারা আরও বলেন, 2023-24 অর্থবছরের 12 মাসে উচ্চ মূল্যস্ফীতির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংক। সভায় প্রধান অতিথি অর্থনীতিবিদ ও গবেষক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সুশাসনের অভাবে বাংলাদেশের ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণ লক্ষ্য অর্জন অবাস্তব বলেও মনে করেন তিনি। বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ ঋণে অনৈতিক সুযোগের কারণে খেলাপি ঋণ বাড়ছে। আর্থিক খাতে হালনাগাদ তথ্য সীমিত করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন ERF সভাপতি। ধার করার সক্ষমতাটাও কমে যাচ্ছে এবং কমে গেছে। অভ্যন্তরীণ আর্থিক খাত থেকে তারা ব্যাংকিং খাত থেকে 1,37,500 কোটি টাকা নেবে। এটা কি সরকার নিতে পারবে? রাজস্ব পারবে না, এইখান থেকেও নিতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক দিবে, ADB দিবে, নিয়ে হয়তো আমরা কিছুটা পারবো। আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 1 লক্ষ কোটি টাকার মতো নেট ফাইন্যান্সিং ফ্রম বরোইং, সেটা হয়তো হবে না। ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায় সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা ও বাস্তুচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় প্রায় কয়েকশো মানুষ। সেখানে নেতারা হরিজন সম্প্রদায় সহ দেশব্যাপী সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সারা দেশে একযোগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। তবে দুর্গত এলাকায় খাবার, সুপেয় পানি, শিশু ও গোখাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে এখনও বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 82 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন। পানিবন্দী জেলার প্রায় 2 লাখ মানুষ, পানির নিচে 8,000 হেক্টর ফসলি জমি। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি 10 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমায় বইছে। পানিবন্দী নিম্নাঞ্চলের 20,000 মানুষ, 6,500 হেক্টর ফসলি জমি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এখনও বন্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে টাঙ্গাইলে যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমায়। 6 উপজেলার প্রায় 52,000 মানুষ পানিবন্দী। পাঠদান বন্ধ জেলার অন্তত 50টি প্রাথমিক বিদ্যালয়ে। ঘর, তারপরে আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন। তো এখন আমরা রান্না করতে পারতাছি না। বাড়ির গরু বাছুর নিয়ে ইয়ে মধ্যে আছি, পোলাপান অসুখ, একটু যে জামু
ডাক্তারের তাও যেতে পারতেছি না, খুব ভয়াবহ ইয়ের মধ্যে আছি। গরু বাছুর নিয়ে খুব কষ্ট হচ্ছে, ঘরে ঘরে পানি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমরা না খাই মরে নাকি গরু বাছুর নিয়ে। সবজি গেল গা, সবজি মরিচ গাছ বুনছিলাম, এই ধুরমা গাছ বুনছিলাম, লাউ গাছ ছিল, সব মনে করেন পানি মনে করেন যে তলে গেল গা। প্রায় 6 জায়গা পাট ছিল, ধান ছিল, সবই পানিতে তলে গেছে। এগুলা আমি আর নইতে পারি নাই, আনতেও পারি নাই। আমাদের এই এলাকায় মোটামুটি 7-8 দিন ধরে খুব অসুবিধায় আছি আমরা। পানিতে মোটামুটি সব ডুবে গেছে, প্রত্যেক বাড়িতেই পানি উঠছে, যাতায়াতের খুবই অসুবিধা। এলাকা বলে স্কুলে যাইতে পারে না, প্রচুর কষ্ট, যাতায়াত সমস্যা, রাস্তাঘাট। বগুড়ায় বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। কয়েকদিন আগেও রঞ্জিত, বিআর 28 ও 29 জাতের চাল কেজিতে 48 থেকে 50 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়, আর 56 টাকার কাটার বিক্রি হচ্ছে 64 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন মোকামে দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে চালের দাম, আর বৈরী আবহাওয়া ও ধানের দাম বাড়ার কারণে চালের দামে প্রভাব পড়েছে বলছেন চাউল কল মালিকরা। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 56-57 টাকা বিক্রি হচ্ছে, আগে 53-54 টাকা বিক্রি হতো, কেজির উপর 3-4 টাকা বেড়ে গেছে। দাম বাড়ছে, পুরাতন চাল যেহেতু পাওয়া যাচ্ছে না, ওটা আগে কিনছি আমি 2600 টাকা বস্তা। চালের দাম কেজিকে 4-5 টাকা বাড়তি, মোটা চাল সেগুন চাল আরও বেশি। আমরা সাধারণ মানুষ ভালোভাবে কিনে খেতে পারতেছি না। আবহাওয়ার কারণে আমদানি কম, যার জন্য ধান বেশি দামে কেনা লাগতেছে, যার জন্য একটু চালের বাজার এটা বেশি না আমাদের কাছে। উদ্বোধনের 9 মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু। দৈনিক 2800 টন সার উৎপাদনের আশা করছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সার কারখানা পরিদর্শন শেষে তথ্য দেন। বিস্তারিত জানিয়েছেন রাকিবুল ইসলাম। 2023 সালের নভেম্বরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ফার্টিলাইজার প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরেই কিন্তু এটি পুরোপুরিভাবে অর্থাৎ শতভাগ লোডের মাধ্যমে উৎপাদন শুরু করতে পারেনি। প্রথমে 30%, তারপরে 40-50 এবং সবশেষ 70% পর্যন্ত এটি উৎপাদনে গিয়েছে। তবে আজকে যে খুশির খবর, আজকে এখানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা এটি পরিদর্শন করেছে এবং আজকে প্রথমবারের মতো এটি শতভাগ উৎপাদনে গিয়েছে। অর্থাৎ শিল্পমন্ত্রী বলছেন যে দৈনিক এই কারখানা থেকে 2800 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হচ্ছে এবং বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন ইউরিয়া সার এখানে পাওয়া যাওয়ার কথা রয়েছে। তিনি বলছেন যে গ্যাসের সংকট না থাকলে এটি অবশ্যই উৎপাদনে থাকা সম্ভব, তবে এই মুহূর্তে কোনো প্রকার গ্যাস সংকট নেই এবং এই সার দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে দেশের বাইরেও হয়তো বা রপ্তানি করা সম্ভব। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। ফেনীর পরশুরামে তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য 35 দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় পরশুরাম উপজেলায় শেখ কামাল মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী। প্রশিক্ষণটি সপ্তাহে 5 দিন করে মোট 35 দিন চলবে। এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার 1/2 শতাধিক শিক্ষার্থী, যেখানে তারা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠবেন। স্বাধীনতার সময় প্রতিবেশীদের অবদানকে মনে রাখার কথা বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত জাতীয় সাহিত্য সম্মেলনে এ কথা বলেন তিনি। আরও বলেন, মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে, ভারতীয় সৈন্যরা রক্ত দিয়েছে। যুদ্ধের পর বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে ইন্দিরা গান্ধী ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে নানা পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।
ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কুড়িগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস। বন্যা কবলিত মানুষদের জন্য ফিলিস্তিন দূতাবাস প্রায় 18 টন ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে। ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশে খুচরা ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য প্রথমবার বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচবি লিমিটেড। এই কর্মসূচির আওতায় কোম্পানির খুচরা পর্যায়ের কোনো বিক্রেতার মৃত্যু হলে সমুদয় বকেয়া মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকার একটি হোটেলে রিমার্কের এ আপনজন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের 13 জন খুচরা ব্যবসায়ীকে আপনজন হিসেবে বরণ করে নেওয়া হয়। ব্যবসায়ীদের মৃত্যুতে চলমান বকেয়া মওকুফ সহ 1 বছরে পণ্য ক্রয়ের সমপরিমাণ টাকা পরিবারকে দেওয়ার মতো মানবিক নীতি রাখা হয়েছে। এছাড়া আপনজন প্রোগ্রামে রয়েছে আরও নানা সুযোগ সুবিধা। ব্যবসায় গতি সঞ্চারের লক্ষ্যে আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইউনিলিভার। 2025 সালের ডিসেম্বর নাগাদ ব্রিটিশ বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাতে পারেন 3,200 কর্মী। এ দফায় চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন ইউরোপে ইউনিলিভারের অফিস ভিত্তিক ভূমিকায় কর্মরত ব্যক্তিরা। 2023 সালে প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্ব নেন হেইন শুমাখার। এরপর থেকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিতে থাকেন তিনি। গেল মার্চে ব্যয় কমাতে বিশ্বব্যাপী 7,500 কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নেন শুমাখার। ক্ষতি পোষাতে আলাদা করে ফেলেন ইউনিলিভারের আইসক্রিম ব্যবসা। বিশ্বব্যাপী ইউনিলিভারের কর্মী সংখ্যা প্রায় 1,30,000। ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কন্টেন্টে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে। শুক্রবার ইইউ কমিশন জানায়, ব্লু টিক বিক্রির মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছে এক্স। 2022 সালে $4,400 কোটি টুইটার কিনে নেন ধনকুবের ইলন মাস্ক। এরপর আয় বাড়াতে মাধ্যমটিতে চালু করা হয় অর্থের বিনিময়ে ব্লু টিক বিক্রি। আগে পাবলিক ফিগাররা বিনামূল্যে ব্লু টিকের আওতায় আসতেন। ইউ কমিশনের অভিযোগ, অনেক অসাধু ব্যক্তি ব্লুটিক কিনে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন ব্যবহারকারীদের, যা প্রতারণার শামিল। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও এক্সের স্বচ্ছতার অভাব পেয়েছে ইউ কমিশন। অভিযোগ প্রমাণিত হলে বার্ষিক আয়ের 6% অর্থ জরিমানা গুনতে হবে এক্সকে। এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, সংস্থাটির সঙ্গে গোপন চুক্তিতে সম্মত না হওয়ায় হয়রানি করা হচ্ছে তার প্রতিষ্ঠানকে। শিগগিরই ইউ কমিশনের বিরুদ্ধে মামলা করার পাল্টা ঘোষণা দিয়েছেন তিনি। গাজা সপ্তাহের তাণ্ডবের পর গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেনারা সরে যাওয়ায় পরপরই উপত্যকাটির তাল আল হাওয়া অঞ্চল থেকে অন্তত 60 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সদস্যরা। নিহতদের অধিকাংশই শিশু ও নারী বলে নিশ্চিত করেছে সিভিল ডিফেন্সের কার্যালয়। জানায়, ভবনের নিচে আটকা পড়া ফিলিস্তিনিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মধ্য গাজার দিয়ের আল বালাহ শহরে ইসরায়েলের বিমান হামলায় আরও 5 জন নিহত হয়েছে। এদিকে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 4 ত্রাণকর্মীর মধ্যে যুক্তরাজ্যের আল খাইর ফাউন্ডেশনের এক কর্মকর্তাও ছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবৈধ বিয়ের মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের একটি আদালত অবৈধ বিয়ের মামলায় ইমরান খান আর বুশরা বিবির আপিল মঞ্জুর করেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগ মুহূর্তে এই মামলায় ইমরান ও তার স্ত্রীকে 7 বছরের কারাদেশ দেয়া হয়। তবে ইমরান এখনও কারাগারেই থাকবেন, কারণ 2023 সালের মে মাসের দাঙ্গায় তার ইন্ধন থাকার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আর একটি মামলায় খালাস পেলেই মুক্তি পাবেন 1 বছরের বেশি কারাগারে থাকা ইমরান খান। ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লীগ জানায়, দেশের অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে 2029 সাল পর্যন্ত কারাবন্দী থাকতে পারেন ইমরান খান।
শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।